সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনলাইন শিক্ষা জগতে আমি আতাউর রহমান আতিক আপনাদের সাথে আছি। আজকে আমাদের আলোচনার বিষয় পরিসংখ্যান। পরিসংখ্যান আমরা এমনভাবে শিখব যেন ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীরা এই ভিডিও দেখে উপকৃত হয়। চলুন শুরু করা যাক। পরিসংখ্যান দুইভাবে থাকবে, একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন। আমরা দুইভাবে শিখে নিব। চলেন পরিসংখ্যানের অবিচ্ছিন্ন উপাত্তের কিছু সূত্র আমরা আগে জেনে নিই। তো আমরা পরিসংখ্যানের কিছু সূত্র জেনে নেই। পরিসংখ্যানের সূত্রগুলোর মধ্যে বিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে যে সূত্রগুলো থাকবে সেগুলো আমরা এখানে লিখে দিচ্ছি। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা ভিডিওটি থামিয়ে লিখে নিতে পারেন। নোট করে ফেলে সবচেয়ে বেশি ভালো হয়। তো বাকি সূত্রগুলো আমরা দেখে নিই। এখানে প্রচুরক উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তটি সর্বাধিক বার আছে সেই উপাত্তটি প্রচুরক। সর্বাধিক বার মানে হচ্ছে সবচেয়ে বেশি বার আছে। উদাহরণস্বরূপ এখানে মনে করেন 2, 2, 5, 5, 3, 5, 9 এই সংখ্যাগুলো এখানে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 এখানে 3 বার আছে। এটাকে বলা হয় সর্বাধিক বার, মানে সবচেয়ে বেশি বার। সর্বাধিক বার আছে সেই উপাত্তটি প্রচুরক। এখানে ড্যাশ উপাত্তটি সর্বাধিক বার আছে, সুতরাং প্রচুরক সমান ড্যাশ। তো প্রচুরক যদি আসে অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে, তাহলে আমরা কি করব? এখানে যেমন এখানে 5 আছে, তাহলে শুধুমাত্র আমরা এখানে 5 বসাই দিব। তখন কিন্তু আর এই দাগ দিতে হবে না। আমি জাস্ট যে এই জায়গার মধ্যে আপনারা সর্বাধিক বার যেটা থাকবে সেটা এখানে বসানোর জন্য আমরা দাগ দিয়েছিলাম। তো আমরা শুধুমাত্র 5 বসাই দিব। তো আপনাদের অঙ্কের মধ্যে যেটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হবে প্রচুরক। তো আমরা এখানে ড্যাশ অবস্থাতেই রাখি। 6 নাম্বার আমরা দেখতে পাচ্ছি পরিসর। পরিসর মানে এখানে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আসলে আমরা সূত্রের মধ্যে বাংলাতেই ব্যবহার করি, কিন্তু এখানে আমি সূত্রের মধ্যে ইংরেজিতে ব্যবহার করেছি, কারণ এখন সবগুলো অঙ্কই মোটামুটি মানে 9, 10-এ 8, 9, 10-এ অঙ্কগুলো ইংরেজিতে থাকে। তো এখানে 1 ব্যবহার করবেন, এটাই ভালো হয়। আর যদি অঙ্কটা বাংলাতে থাকে, মানে অঙ্কে থাকে, তাহলে আমরা এখানে যেভাবে থাকবে আমরা সেভাবে ব্যবহার করব। 1 থাকলে 1, 1 থাকলে 1, সেভাবে ব্যবহার করব। তো সর্বোচ্চ সংখ্যা, যেমন এখানে পরিসর যদি আমরা এখানে চিন্তা করি, এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে মানে সবচেয়ে বড় সংখ্যা। এই 9 যদি এখানে না থাকে, এখানে থাকতো, ধরে নিলাম এখানে 9, এখানে 3। তো এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 9, মানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এখানে 2। এটাকে হচ্ছে সর্বনিম্ন সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা এখানে 9 আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 2। 9 এবং 2। তারপর আমরা যোগ 1 দিব। দেওয়ার পরে আমরা এখানে যোগ বিয়োগ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। শ্রেণীর সংখ্যা হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। পরিসরটা আমরা এখান থেকে এই সূত্র দিয়ে বের করে নিব যে পরিসরটা কি। আর শ্রেণীব্যাপ্তিটা অঙ্কের মধ্যে মানে প্রশ্নের মধ্যেই থাকবে। শ্রেণীব্যাপ্তি আর শ্রেণী ব্যবধান একই কথা। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই। প্রশ্নের মধ্যে শ্রেণী ব্যবধান থাকতে পারে যে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো, অথবা শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, অথবা থাকতে পারে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। কোনো সমস্যা নেই। শ্রেণীব্যাপ্তি আর শ্রেণী ব্যবধান একই কথা। চলুন পরের ধাপে চলে যাই। আমরা এখানে একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি। অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে আমরা একটা অবিচ্ছিন্ন উপাত্ত এখানে দিলাম। এখানে একটা সৃজনশীল প্রশ্ন আমরা নিজেরা বানিয়েছি। এখন যে কোনোভাবেই আপনার এই প্রশ্নটা থাকুক না কেন, আপনি অবশ্যই এই ধাপটা যদি মানে আমাদের সাথে যদি থাকেন এবং ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আপনারা অবশ্যই এই যে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যে 8টা অঙ্ক আছে, আপনারা যে কোনো জায়গা থেকে এই 8টা অঙ্ক আসবে, আপনারা অবশ্যই দিতে পারবেন। তো চলেন আমরা শুরু করি। তবে এর আগে প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা লিখে ফেলতে পারেন। লিখে ফেলে সবচেয়ে বেশি ভালো হয়। তো প্রথম প্রশ্নটা ছিল উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। আমরা সূত্রটা যদি খেয়াল করি যে ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজানো। তাহলে আমরা এই উপাত্তগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে দিলেই আমাদের অঙ্ক শেষ।
তো চলেন আমরা ছোট থেকে বড় আকারে সাজাই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 10 সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে আমরা এটাকে গুণ করে ফেলব। তো আমরা প্রথমে লিখব ক নাম্বার অঙ্ক, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। তো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোটা আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে। কারণ যখন অঙ্কের মধ্যে আবার মদ্যক আসবে, মদ্যক অঙ্কটাতে যখন আমরা আসব, তখন বিজোড় হোক মধ্যক ২ ভাবে হয়। একটা হচ্ছে উপাত্তের সবগুলো সংখ্যা যদি জোড় হয়, যেমন এখানে ২০ টা উপাত্ত, তার মানে সবগুলা হচ্ছে জোড়। সবগুলা জোড় বলতে ভিতরের জিনিসগুলো আমি বোঝাচ্ছি না। মানে এখানে ২০ টা উপাত্ত মানে হচ্ছে ২০ জোড়। আর যদি এখানে ২১ টা উপাত্ত থাকতো অথবা ১৯ টা উপাত্ত থাকতো, অর্থাৎ বিজোড় হইতো। ২১ আর ১৯ আমরা তো জানি বিজোড়। বিজোড় হইতো, তাহলে এই ক্ষেত্রে আবার মদ্যক আবার অন্যরকম হয়। যেই ক্ষেত্রেই হোক না কেন, মদ্যকের সময় উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে। এরকম সংখ্যা দিয়ে আসলে আপনাকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। তো এই জিনিসটা আমরা ভালোভাবে দেখব। তো আমরা প্রথমে পাচ্ছি ১০। আমরা গুণ করে ফেলব, যেন আমাদের পরবর্তীতে আর ভেজাল না হয়। ১০ দেখব আমরা কোথাও আর আছে কিনা। একবার ভালো করে চোখ বুলালে আপনি পাবেন যে এখানে ১০ আর নাই। তারপরে ১০ এর পরে আমরা দেখি আর কত আছে এখানে ১০ এর উপরে। আমরা প্রথমে ছোট থেকে যাই ২০। ২০ এর নিচে আছে কিনা আমরা দেখি এখানে। ১৮, ১৮ র নিচে আছে কিনা দেখি, নাই। হ্যাঁ আছে। ১৩, ১৮ র নিচে হচ্ছে ১৩। তাহলে আমরা এখানে ১৩ লিখলাম। পঞ্চাশ গেল, ৫৩ গেল, ৫৮। করার পরে আমরা খেয়াল করব যে এখানে আমাদের সম্পূর্ণ ২০ টা, এখানে ২০ টা উপাত্ত আছে। ২০ টা উপাত্ত আমাদের কমপ্লিট হয়েছে কিনা। গুনি আমরা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ২০ টা কমপ্লিট হয়নি। তার মানে আমাদের অঙ্কে কোথাও না কোথাও ভুল আছে। আমি একটা ইচ্ছা করে ভুল এখানে রেখেছি, এটা আপনাদের বোঝানোর জন্য। তো আমরা এখন খেয়াল করব যে আমাদের গোলবৃত্তগুলো সবগুলোর মধ্যে পড়ছে কিনা। দেখতে পাচ্ছি এখানে ৪৫ এর মধ্যে গোলবৃত্ত পড়ে নাই। তো আমরা কি করব? অর্থাৎ আমি এটা বুঝাতে চেয়েছি যে আপনার যদি প্রশ্নের মধ্যে এভাবে গোল দেন, তাহলে আপনার ঊর্ধ্বক্রমে সাজানোতে বা অধক্রমে সাজানোতে আপনার কোনো সমস্যা হবে না। আপনার চোখে এই ভুলটা ধরা পড়বেই। তো এখন দেখতে পাচ্ছি ১৯ টা হয়েছে, তার মানে আমাদের এখানে ভুল আছে। ভুলটা আমরা সহজে বের করার জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে গোল দাগ দেওয়া হয় নাই, ৪৫। আমরা ঠিক এই জায়গাতে ৪৩ এর পরে আমরা এখানে ৪৫ লিখে ফেলবো। আমার এখানে বোর্ড আছে, আমি মুছে লিখে ফেলতে পারছি। আপনারা খাতার যেকোনো উপায়ে আপনারা এই জায়গার মধ্যে ৪৫ সুন্দর করে বুঝিয়ে লিখে দিবেন। তো দ্বিতীয় অঙ্কের মধ্যে বলেছে যে উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। আর আমরা জানি কি অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। অর্থাৎ বড় সংখ্যাটা আমরা আগে লিখবো, তারপর ক্রমান্বয়ে ছোট সংখ্যাটা লিখবো। তো আমরা এখানে এটা দেখেই লিখে ফেলেছি অ্যাকচুয়ালি। এটা আমরা এখানে বড় থেকে ছোট আকারে সাজিয়ে নিলাম। কিন্তু আমরা এইভাবে যেভাবে আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়েছিলাম, ঠিক সেইভাবেই আমরা বড় থেকে ছোট আকারে সাজাবো। অঙ্কের মধ্যে যদি শুধু বলে যে বড় থেকে ছোট আকারে মানে অধক্রমে সাজাও, তো তখন কি করবেন? তখন কি আর এটা থাকবে? এটা থাকবে না। তখন আমরা এই ঊর্ধ্বক্রমে যেভাবে সাজিয়েছিলাম, যেভাবে আমরা যে পলিসি করে আমরা সাজিয়েছি, ঠিক অধক্রমেও এই যেমন ৫৮ প্রথমে আমরা বড় পাইছি, এটা গোল দাগ দিয়ে ফেলবো। এভাবে আমরা বড় থেকে ছোট আকারে সাজিয়ে নেব। আশা করি আপনারা এটা পারবেন। চলেন আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই, উপাত্তগুলোর গড় নির্ণয় করো। তো উপাত্তগুলো গড় নির্ণয় করার জন্য আমাদের ৩ নাম্বার সূত্রটা আছে যে গড় সমান উপাত্তগুলোর যোগফল বাই উপাত্তগুলোর সংখ্যা বা উপাত্তের সংখ্যা। তো চলেন উপাত্তগুলোর যোগফল আমাদের সূত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উপাত্তগুলোর যোগফল কথাটা আছে। উপাত্তের সংখ্যা তো আমরা এখান থেকে পাই, এখানে ২০ টা উপাত্ত আছে। অথবা গুণে নিতেও পারবো যে আমরা এখানে ২০ টা উপাত্ত আছে বা কতটা উপাত্ত আছে। কিন্তু উপাত্তের যোগফল আমরা আ করে দেখাতে হবে।
আমরা ক্যালকুলেটরে যোগ করে এখানে যোগফল বসিয়ে দিলাম, এভাবে আসলে অঙ্কটা মানসম্মত হয় না। আমাদের প্রথমে উপাত্তের যোগফলটা আমরা আলাদাভাবে করে নিব। চলুন আমরা যোগফলটা করে নিই। তো আমরা জানি উপাত্তগুলোর যোগফল বাই উপাত্তগুলোর সংখ্যা সূত্র। তো উপাত্তগুলোর যোগফল আমরা আলাদাভাবে এখানে করে নিব। এভাবে যোগ আকারে আমরা লিখে উপরে যোগফলটা এখানে করে নিব, করে তারপরে আমরা গড়ের সূত্র করব। যে কোনো সূত্র লেখার জন্য আমাদেরকে আমরা জানি কথাটা লিখতে হবে। তো লিখলাম আমরা জানি গড় সমান উপাত্তগুলোর যোগফল বাই উপাত্তগুলোর সংখ্যা বা উপাত্তের সংখ্যা। তারপর এখানে আমরা উপাত্তের সংখ্যা কত সেটা আমরা জানি, এখানে 20টা উপাত্ত, তাহলে আমরা এখানে নিচে লিখব 20। কিন্তু যোগফল কত সেটা আমরা এখন যোগ করে বসাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যোগফলটা 670 অর্থাৎ 670 আসছে। আমরা এখানে 670 লিখলাম, কারণ আমাদের বলছে উপাত্তগুলো যোগফল লেখার জন্য আমরা যোগ করে দেখলাম এখানে 670 এসেছে, তাহলে আমরা যেটা এসেছে আমরা সেটা এখানে লিখলাম। তারপর আমরা 20 দিয়ে 670কে ভাগ করব, ভাগ করে আমরা দেখলাম এখানে 33.5 আসছে। আমার নিচে আর জায়গা নেই, সেজন্য আমরা সাইড দিয়ে লিখলাম। আপনারা নিচেই লিখবেন, এটা নিচেই লিখবেন। তো এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা এখন বেসিক আলোচনায় আছি, এগুলো আপনারা পারেন, আমরা খুব ভালো করে জানি। তো তারপরেও আমরা একবার দেখিয়ে নিলাম। তারপরে আমরা আবার ইন্টারমিডিয়েট আলোচনায়, অর্থাৎ আমরা একটু জটিল আলোচনায় যাব, তারপর আমরা অ্যাডভান্স লেভেলের আলোচনায় চলে যাব। তো এরকম নিত্য নতুন মজার মজার আলোচনা নিয়ে আমি প্রতিদিনই আপনাদের সাথে থাকব। আপনারা আমার ক্লাসটিকে পছন্দ করলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা না হওয়া পর্যন্ত সকলের সুস্বাস্থ্যতা কামনা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।